বিগ ব্রেকিং, পারমাণবিক বোমা বানিয়েই যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। তারা বলছে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা করলে জবাব দেওয়া হবে সমপর্যায়ের। ইরানের হাতছাড়া হয়েই যাচ্ছে হরমুজ প্রণালী। দীর্ঘ 9 মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান। কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। বুধবার বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য জানিয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার সম্ভাবনা কতটা বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে মালিকি বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি মনে করি না যে তিনি এমন কিছু করার সাহস দেখাবেন, কারণ এই ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি বিপজ্জনক যুদ্ধে ঠেলে দিতে পারে। তিনি আরও বলেন, যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে ইরানও তার জবাব দেবে এবং ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের ধরনের সঙ্গে এর প্রতিক্রিয়া সমপর্যায়ের হবে। তবে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র দিয়ে ইরানকে আক্রমণ করলে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা এমন প্রশ্নের জবাবে মালিকি বলেন, যুক্তরাষ্ট্র যাই ব্যবহার করুক না কেন ইরান তার জবাব দেবে। মালিকি স্পষ্টভাবে বলেননি যে ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে তার কথা দ্বারা বোঝাই যায় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, কারণ তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যেই বোমা দিয়ে আক্রমণ করবে তার সমপরিমাণ বোমা দিয়েই আক্রমণ করা হবে। এই আইন প্রণেতা ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেন, ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাবে সমপর্যায়ের বা তার চেয়েও বেশি প্রতিক্রিয়া আসতে পারে। ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি বলে জানান তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী ইরানের হাতছাড়া হয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে লড়াই। গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশই এই গুরুত্বপূর্ণ জনপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে। তবে জাহাজ চলাচলের সাম্প্রতিক তথ্য বলছে, বাস্তব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ছে এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে কমেছে। জাহাজের ট্রান্সপন্ডার ও স্যাটেলাইট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের 80% বেশি ওমানের দিকের রুট ব্যবহার করেছে। এটি জাতিসংঘ অনুমোদিত একটি নৌপথ, যার বিরোধিতা করে আসছে ইরান। ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণের দাবি করে আসছে। দেশটি ওমানের উত্তর উপকূল ঘেঁষে ওই জলপথ ব্যবহারকারী বেশ কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে, কিন্তু ঝুঁকি থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে অধিকাংশ জাহাজ ইরানের নির্দেশ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিরাপত্তার আশ্বাসে ওমানের রুট ব্যবহার করছে। কেপলারের অপরিশোধিত তেল বিশ্লেষণ বিভাগের প্রধান হুমায়ুন ফালাকশাহী বলেন, পরিস্থিতি দেখে ক্রমেই মনে হচ্ছে ইরান হরমুজ প্রণালীর উপর অন্তত আংশিক নিয়ন্ত্রণ হারিয়েছে। 1 মাস আগেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন ওমানের রুট দিয়ে প্রায় কোনো জাহাজ চলাচল করছিল না। ইরানের পছন্দের রুটে জাহাজ চলাচল কমে যাওয়ায় প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের সুযোগও ইরানের কমে গেছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ এবং ভিএলসিসি ভাড়া করছে। এসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর থেকে বেরিয়ে ওমান উপসাগরের অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় পৌঁছাচ্ছে। এরপর ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে অন্য জাহাজে তেল স্থানান্তর করা হচ্ছে। ইরানের হামলা এড়াতে কিছু জাহাজ কয়েক সপ্তাহ পর্যন্ত তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখছে। ট্রান্সপন্ডার বন্ধ থাকা এসব জাহাজকে ডার্ক ট্রাফিক বলা হচ্ছে, যা প্রচলিত জাহাজ নজরদারি ব্যবস্থায় শনাক্ত করা কঠিন। তবে পানিতে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি থাকায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর নজর রাখছে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, 1 সপ্তাহে প্রণালী দিয়ে এবং
বিকল্প পথে ঘুরে মোট প্রায় প্রতিদিন 1,50,00,000 ব্যারেল তেল পরিবহন হয়েছে। যুদ্ধের আগে দৈনিক গড়ে প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন হতো। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে বিশ্লেষকরা এই দাবিকে পুরোপুরি গ্রহণ করছে না। ইরানের হামলা এখনও অব্যাহত এবং যুদ্ধের আগের তুলনায় তেল পরিবহনও কম। ফলে যুক্তরাষ্ট্রও পুরোপুরি প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে এমন দাবি নিশ্চিতভাবে করা যাচ্ছে না। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে ওমান ও ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে। এসব আলোচনায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিচ্ছে না। ফলে আলোচনার শেষ পর্যন্ত তেল পরিবহন ও প্রণালীর নিয়ন্ত্রণে কী প্রভাব ফেলবে তা এখন স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ইরান পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়নি, তবে 1-2 মাস আগের তুলনায় তার নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল ঠেকানোর সক্ষমতা স্পষ্টভাবেই দুর্বল হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবিও অতিরঞ্জিত হতে পারে। ফলে হরমুজ প্রণালীর প্রকৃত নিয়ন্ত্রণ এখনও একটি জটিল ও পরিবর্তনশীল বিষয়। এদিকে দীর্ঘ 9 মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘ 9 মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেছেন বোন নরিন নিয়াজি এবং স্ত্রী বুশরা বিবি। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই সাক্ষাতের সুযোগ তৈরি হয়। আদালত কারাগারে থাকা ইমরানকে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে। চলতি বছরে প্রথমবারের মতো ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন নরিন নিয়াজি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কারাগারের কনফারেন্স রুমে নরিনের সঙ্গে ইমরানের সাক্ষাৎ হয় 15 মিনিটের জন্য। এ সময় তার শারীরিক অবস্থা ও সাম্প্রতিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইমরানকে শারীরিক পরীক্ষার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনার কথাও জানান নরিন। তবে সাক্ষাতের পর রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করেননি তিনি। এর আগে আদালত সতর্ক করে দিয়েছিল, সাক্ষাতের সুযোগ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হলে তা বাতিল করা হতে পারে। নিরাপত্তাজনিত কারণে ইমরানের জন্য বোন আলিয়া খান ও উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো নেতাকেও কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ। ভারতের কলকাতায় একটি 5তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন শিশু ও 1 জন নারী রয়েছেন। মৃতদের তালিকায় কুষ্টিয়া, ঢাকার 5 বাংলাদেশি সহ ভারতের ঝাড়খণ্ডের 1 তরুণ রয়েছেন। মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে শহরের মির্জা গালি স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। আগুনের চেয়ে ধোঁয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। শনাক্ত হওয়া মৃত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার দেবাশিস দত্ত, তার শিশু সন্তান স্বর্ণশীষ দত্ত, একই এলাকার আফসানা শিম্মিন, একই উপজেলার নাথাপাড়া এলাকার ইয়াসিন আলীর ছেলে মোহাম্মদ আকরাম আলী, এছাড়া ঢাকা সাভারের বেগুনবাড়ি এলাকার শিশু আহমেদ বাবু এবং ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার 19 বছর বয়সী তরুণ সন্দীপ পাসওয়ান। হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাকি 3 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের নাম পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে নিহত 9 জনের শরীর বড় ধরনের পোড়া দাগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, আগুনের সময় অনেকে ধোঁয়া থেকে বাঁচতে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ থেকে আটকে পড়াদের উদ্ধার করেন।